আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে করে আপনাদের এই সিলেটের এখানে শুধু সিলেটের যারা ছাত্রছাত্রী এই মেডিকেল কলেজের সাথে সম্পর্ক সারা বাংলাদেশের, শুধু বাংলাদেশে আমাদের এরিয়ার বাইরেও নেপাল, ভুটান এবং আমাদের পার্শ্ববর্তী দেশের প্যালেস্টাইন, কাশ্মীর থেকে অনেক ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে। তো এইটা একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মানে মেডিকেল কলেজ বলতে পারে। এবং এখানে সারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ থাকেন। এখানে অনেক ভুটান আছেন যাদের বাড়ি কিন্তু সিলেটে না, দীর্ঘদিন তারা সিলেটে বসবাস করে। সাংবাদিক, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়ার বন্ধুরা যারা এখানে উপস্থিত, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা যারা এখানে উপস্থিত, বিশেষ করে আমাদের বোনেরা, তারা অনেক কষ্ট করে। সেদিন নার্সিং অ্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠানে অনেক আমাদের ডাক্তার এবং নার্স যারা এখানে সেখানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞ, তারা কষ্ট করে তারা সেখানে গরমের মধ্যে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি যে জিনিসটা, এই যে মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল কলেজ বলেন, আমাদের ওসমানী হাসপাতাল বলেন, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ টাচি জায়গা আমাদের জন্য। এটা গতানুগতিক কোনো বক্তব্য, গতানুগতিক জায়গা নয়। এখানে আমাদের শেষ পরটা কিন্তু ডাক্তার সাহেবদের কাছে, আমরা যখন একবারে মানুষ অসহায় হয়ে যায়, আর কোনো কিছু থাকে না। এখন আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে। আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার এক্সপিরিয়েন্স আছে উসমানী হসপিটাল। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, আমি তখন আমাদের বখতিয়ার বিবি স্কুলে আমি একটা করছিলাম, কোচিং, আমি ক্যাডেট কলেজে ভর্তি হবো, সিলেট ক্যাডেট কলেজে। তো আমি যখন কোচিং করছি, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমি একটা বিয়ের অনুষ্ঠানে, আমার পেটে ব্যথা, তো পেটে ব্যথা মানে চরম ব্যথা। ডক্টর ডি রাজা চৌধুরী সাহেবের কাছে নেওয়া হলো। উনি খুবই প্রবীণ একজন ডাক্তার ছিলেন, সিলেটের প্রতিষ্ঠিত ডাক্তার। তো ওনার কাছে নেওয়ার পরে উনি আমার হাত দিয়ে বললো যে সে মারা যাবে, তাকে করতে হবে, এখনই অপারেশন করতে হবে। এখন আমার মা বয়স্ক, আমার বাইরে আমার এক ভাই লন্ডন থেকে, উনি ফ্লাইটে আছেন, ওনাকে পরের দিন রিসিভ করা হবে। মানে আমার মা রাজি না, উনি হঠাৎ করে এরকম পরিস্থিতিতে, উনি আমার বোনের জামাই একজন ডাক্তার ছিলেন, উনি জোর করে নিয়ে সাইন করে উনি আমাকে অপারেশন করেন। তখন আমি দীর্ঘদিন, প্রায় 10-15 দিন আমি এখানে ছিলাম। আমি তখনকার সময় কথা বলছি, আমি এই অভিজ্ঞতার কথা বলতে চাই না। আমরা চাই যে স্বাস্থ্যকর্মী যারা আছেন, যারা ডাক্তার, নার্স বা এই মেডিকেল লাইনে যারা আছেন, আমরা আপনারাই তো আমাদের শেষ ভরসা, আপনাদের কাছেই। বিশেষ করে যারা এখানে আছেন এলিট ক্লাস, আপনারা কেউ কষ্ট পাবেন না আমার কথায়। উনারা কিন্তু প্রাইভেট হসপিটাল, বিদেশে যাওয়ার মতো সামর্থ্য রাখেন, কিন্তু যারা অসহায় মানুষ, যারা গরিব মানুষ, যাদের যাওয়ার কোনো জায়গা নেই, আমি জানি এখানে আপনারা যে সার্ভিস দেন, আপনারা ওভারওয়ার্ক করেন। আপনাদের কোনো ওভারটাইম না করেও আপনারা ওভারওয়ার্ক করেন। এখানে পেশেন্ট বেশি, আমাদের অনেক লিমিটেশন আছে, তারপরেও বেশি করেন আপনারা। তারপরে আমাদের কোম্পানির শেষ থাকে না। কেন? মানুষ যখন তার এইটা তো সে জানে না যেখানে কতজন ডাক্তার, কতজন নার্স থাকার কথা, কতজন স্বাস্থ্যকর্মী থাকার কথা, বেড কটা থাকা, আসলে না জানলে তো অনেক মানুষ বক্তৃতা দিয়ে বেড়ায়। আমার নিজেরও ধারণা ছিল না। সেদিন আমি আমাদের ডাক্তার মহোদয়ের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম যে এখানে অনেক সমস্যা আছে, এটাকে অ্যাড্রেস করতে হবে। এই অ্যাড্রেসটা কারা করবে? এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমাদের নেতা আছেন ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আমাদের রুকিয়া আপা আছেন, উনি এখানে আছেন, যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন এবং জাতীয় নেতা, এবং আমাদের স্থানীয় যারা আমাদের নেতৃবৃন্দ আছেন এই মেডিকেল, এবং আমাদের সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের সিলেটের কৃতি সন্তান, আলোকিত পরিবারের আলোকিত সন্তান ডক্টর এ কে আব্দুল মুমিন, উনি সিলেট 1 আসনের সংসদ সদস্য, আবার উনি পররাষ্ট্রমন্ত্রী। ওনার ভাই অর্থমন্ত্রী ছিলেন মরহুম আবুল মাল আব্দুল মুহিত, আল্লাহ তাআলা ওনাকে বেস্ট নসিব করুক। এবং আমি 2-3 জন মানুষের কথা বলতে, আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব এই 1 আসনের সংসদ সদস্য ছিলেন, মাননীয় সাবেক স্পিকার। আমাদের আলহাজ আব্দুস সামাদ আজাদ, আমাদের নেতা দেওয়ান ফরিদ গাজী সাহেব, এই এলাকার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। তো ওনারা, বাবু রঞ্জিত সেনগুপ্ত, আমাদের এই বৃহত্তর সিলেটের আমাদের আনম শফিকুল হক সাহেব, ইফতেখার হোসেন শাফি সাহেব, আমাদের আবু নসর সাহেব, আব্দুল চৌধুরী সুফিয়ান সাহেব সহ আমাদের অনেক নেতা, যারা আমাদের নেতা সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান, যিনি দীর্ঘদিন এই শহরে নেতৃত্ব দিয়েছেন, উনি প্রয়াত হয়েছেন, যারা চলে গিয়েছেন তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করে। তো এই সিলেট মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এই যে আমাদের নার্সিং ইনস্টিটিউট, এখানে আমরা স্বাস্থ্য সেবাকে আরো কিভাবে বাড়াতে পারি। আমি যে কথাটা বলতে চাই, শুধু আপনাদের উপর দোষ দিলে হবে না, আমাদের তো দায়িত্ব আছে। যারা রাজনৈতিক নেতা বা রাষ্ট্র ক্ষমতা, এখন আওয়ামী লীগ, এখন
আমি জনাব নজিবুর রহমান সাহেব আমাদের সিলেটের আলোকিত সন্তান, উনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, উনার সাথে উনি যখন এমডিসি ছিলেন তখন তাকে আমি চিনতাম। বাদশা ভাইয়ের উনি কিন্তু পাশাপাশি ইয়েতে বসতেন, উনি ছিলেন পিএস আর সবাই ছিলেন স্পিকার সাহেবের এপিএস। তো উনি আস্তে আস্তে বড় হয়ে এই সিলেটের সন্তান, উনি প্রিন্সিপাল সেক্রেটারি হয়েছেন। আমি উনার উপর অনেক দুঃখিত, অনেক দুঃখ, কিন্তু উনি খুব ভালো মানুষ। আমার দুঃখের সময় আজকে বক্তৃতায় বলে ফেললাম, উনি যখন প্রিন্সিপাল সেক্রেটারি, আমি একটি কথাই বলেছিলাম যে আপনি আমাদের সিলেট মেডিকেল কলেজটাকে এখানে বেড বাড়িয়ে এটা করে দেন। উনার জন্য একদিন লাগতো, উনি একদিনেই পারতো। প্রিন্সিপাল সেক্রেটারি চাইলে এই মেডিকেল কলেজ 20 বার চেঞ্জ করে দিতে পারত। অন্যান্য এলাকার যারা তারা কিন্তু, উনি হয়তো দুঃখ পেতে পারেন আমার কথাটা, আমি উনাকে একটি দাবি দিয়েছিলাম ছোট ভাই হিসাবে, উনার ভাই আমার বন্ধু ছিল। আমি বলেছিলাম যে ভাই আপনি একটি কাজ করেন, যে সিলেটের মানুষ আপনাকে যতদিন বেঁচে থাকবে আপনাকে স্মরণ রাখবে সিলেটের মানুষ, আপনি এখানে আমাদের 2500 বেড করে দেন এবং এখানে যা যা সুযোগ সুবিধা বাড়িয়ে দেন। আমি জানি না হয়তো কোনো লিমিটেশন ছিল, উনি করতে পারেন নাই। তো আমি আমাদের যারা সিলেটের যারা সন্তান আছেন, যারা সরকারের গুরুত্বপূর্ণ পজিশনে আছেন, আমি স্থানীয়, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিলেট একটি লোকাল গভর্নমেন্টে, একটি স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন পাঠিয়ে দিন, ছোট্ট জায়গা, সিলেট সিটির বাইরে আমি কথা বলতে চাই না, বাট তারপরেও আমি সিলেটের সন্তান হিসাবে আমার বুকে লাগে, আমার কলিজা লাগে যে এই সিলেট একটি ইন্টারন্যাশনাল ফোকাস সিটি, এই সিলেট একটি ইন্টারন্যাশনাল, আমাদের এনআরবিদের হাব, আমাদের এখন ইন্টারন্যাশনাল গ্রাউন্ড আছে, ক্রিকেট গ্রাউন্ড, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আমাদের 6 লাইন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন, আমাদের তামামিল থেকে সিলেট আমাদের 4 লাইন হচ্ছে, আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী 2800 কোটি টাকা সিটি কর্পোরেশনকে দিয়েছেন, 1350 কোটি দিয়েছেন ড্রেন ঠিক করার জন্য, ড্রেনেজ, কিন্তু পানি নিষ্কাশন হয় না। একটু বৃষ্টি হলেই শহর ডুবে যায়, আপনারা এই শহরে থাকেন, একটু বন্যা হলেই ডুবে যাচ্ছে উপশহর সমস্ত শহর। মেডিকেল কলেজ পানির নিচে ডুবে যায়, এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে। এটার জন্য অবশ্যই সমাধান করতে হবে। এই জন্য মেয়র সাহেব, কাউন্সিলর সাহেব, যে উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব একা পারবেন না, সম্মিলিত প্রচেষ্টা, এটা যুদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। সিলেটে যারা বসবাস করেন, সর্বস্তরের নাগরিক, সবাইকে এই সিলেটকে সুন্দর, ক্লিন, গ্রিন সিটি করার জন্য আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে মনের দিক দিয়ে। যে এখন আমরা যদি আমার বাড়ির আঙ্গিনা আমরা চাই যে মেয়র সাহেব ঠিক করে দিবেন, ক্লিন রাখবেন, এটা হতে পারে না। আমি কিন্তু সকালে উঠে লন্ডনে যখন আমি থাকতাম, এখন তো সিলেটেই চলে এসেছি, আমি ডাস্টবিনটা আমি নিজেই ফেলতাম, এটা আমার দায়িত্ব ছিল। আমার ওয়াইফ বলছে তুমি ডাস্টবিন ফেলাবা, আমি কাপটা ধুইতাম, এটা চা বানাইতাম, তারপরে আমি রান্না করতে পারি না, বেশি চা বানাইতে পারি, তো এই কাজটা আমি করি। এখন আমার বাড়ির আঙ্গিনায় আমি ময়লা আবর্জনা দিয়ে স্তূপ করে ফেলছি, এইটা তো হতে পারে না। এবং এটা শিক্ষিত মানুষ, যারা প্রফেশনাল মানুষ, তারাও করে। আমি যদি আমার বাড়ির আঙ্গিনা ঠিক রাখি, এই মেডিকেল কলেজের ভিতরে আমি ছাত্রলীগের কথা বলছি, এখানে আমার সিনিয়র মুরব্বিয়ান, আপনারা মাইন্ড করবেন না, ছাত্রলীগের যারা বন্ধুরা আছেন তারাও তো ক্লিন রাখতে পারতো। আমি একদিন সাইফুলকে এবং নাজমুলকে বলেছি, মেডিকেল কলেজে ঢুকলে কিন্তু মনে হয় না, এটা কিন্তু দুঃখজনক হলো সত্য, এটা তারা মানতে হবে যে আমাদের এই কলেজকে সুন্দর রাখতে। আমার স্কুলে, আমি সরকারি কলেজ গেলে আমার চোখে পানি আসে, সরকারি এমসি কলেজের অবস্থা অনেক ভালো, সরকারি কলেজ আমার কলেজ, এখানে আমি লেখাপড়া করেছি। আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গেলে একটু মনটা পড়ে যায়, ইয়েতে গেলে, আপনার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গেলে এখানে একটা পরিবেশ ঘুরে যায়। সব জায়গায় পরিবেশটা রক্ষা করা যায় যদি আমরা চাই। আমরা জানি না আমরা কেন চাই না। এর বুটের বক্তৃতায় আমি বলছি, আমার মাফ করবেন, আমি আমার মনের কথা বলি সব জায়গায়, আমি আমার মন যেটা বলে এটাই বলি। এখানে আছেন আমাদের ডাক্তারদের নেতা, আমাদের বড় ভাই, আমার অভিভাবক বলেছি, ডাক্তার দুলাল ভাই, ডাক্তার দুলাল ভাই, উনি এই দুলাল ভাইকে আমি অনুরোধ করব যে আমরা এটার জন্য, আমি যদি আল্লাহ তাআলার হুকুম হয়, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি এইখানে আমি এফোর্ট দিতে চাই। আমার তো এই লাইনে বুদ্ধিশুদ্ধি বেশি নাই, আপনাদের যারা বুদ্ধিশুদ্ধি আছে আপনারা আমাকে বলবেন, আপনাদের সাথে থেকে আমি কাজের মানুষ হিসাবে আমি কাজ করব, প্রয়োজনে আমি পড়ে থাকবো এখানে, আমি রাজি আছি। কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পায়ে ধরে হলো এই মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই সিলেট উসমানী হসপিটালকে আমরা ঠিক করতে চাই, যেখানে মানুষ ঢুকলে বলবেন না, এই পৃথিবীর যে কোনো জায়গার মানুষ এটার ভিতরে ঢুকলে বলবে না ওয়াও,
যে আমাদের এজন্য আমাদের নার্স বাড়াতে হবে, ডাক্তার বাড়াতে হবে, অন্যান্য যা আমাদের যে জনবল, এই জনবল আমাদের দিতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে হবে। সুদা কথা যে আমাদের তো বেশি পাওয়াটা নাই, আমরা সিলেটের মানুষ, আমি রাজনৈতিক নেতা, আমি রাজনৈতিক কর্মী, আমি বইটই পাই না। আমার সিলেটের দাবির প্রশ্নে, সিলেটের যে কোনো প্রশ্নে আমি কোনোদিন আপোষ করতে চাই না। প্রয়োজনে আমার পজিশন থাকবে না, অসুবিধা নেই, আমার কোনো পজিশন। আমি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমার একটি জাতির জনকের সুযোগ্য কন্যা আমাকে একটি কাজ করতে পাঠিয়েছেন। যদি আল্লাহ তাআলার হুকুম হয়, আপনাদের ভোটে, আপনাদের সহযোগিতা আমি যদি নির্বাচিত হতে পারি, আমি আপনাদের সন্তান হিসেবে আমি কথা দিতে চাই, আমার জীবন দিয়ে হলেও যে কাজ আমি বলছি এই কাজ আমি করব। এই জন্য আমি জানি না, এবং আমি যদি ফেল করি এই কাজে, তা আমি হয়তো বিদায় নিয়ে যাব, আগেই বিদায় নিয়ে যাব। আমার 10 ইয়ারের ভিতরে আমি যে কথাগুলো বলছি, যেগুলো আমার মাথায় আছে, আমি করবো ইনশাল্লাহ। আমি ঢাকা সিলেট হাই স্পিড ট্রেন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, যদিও সিটির প্রজেক্ট নয়, এটা সিলেটের কানেক্টিভিটির প্রশ্ন। সিলেট ইজ সিলেট, আমাদের রাজধানীর সাথে, ক্যাপিটাল সিটির সাথে সিলেটকে কানেক্টিভিটি হাই স্পিড ট্রেন যদি আমরা ফরওয়ার্ড করতে পারি, তাহলে ইনশাল্লাহ সিলেট অনেক এক ধাপ এগিয়ে যাবে। কারণ আগামীর বাংলাদেশ, নতুন প্রজন্ম, নতুনদেরকে, আগামীর যারা প্রজন্ম, এই যে নতুন আমাদের যারা ডাক্তার হবে, নার্স হবে, যারা আমাদের নতুন প্রজন্ম, তাদের জন্য আমরা কি উপহার দিতে চাই? তাদের জন্য উপহার হলো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন। উনি কিন্তু এই দেশের আজকে যারা চক্রাঙ্গানি দেন, বড় বড় কথা বলেন, দেখছেন তো কি বলছেন উনি। আমাকে মুকাম্মল হক সাহেব, আপনারা অত অনেকে সিনিয়র যারা চিনবেন, উনি সেক্রেটারি সিএসপি ছিলেন, উনি আমাকে বলেছেন, উনি কমার্স সেক্রেটারি ছিল, যখন বিল ক্লিন্টন সাহেব এখানে আসছিলেন, তো গ্যাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন, উনি বললেন হবে না, আমরা আমাদের গ্যাস না রেখে দিব না। মুকাম্মেল সাহেব উনি কয় আমি তোরে কাঁপতেছি, উনি সেক্রেটারির সামনে ছিল, বললো যে কোন দেশের প্রধানমন্ত্রী এরকম স্পষ্ট সাহসিকভাবে আমেরিকার প্রেসিডেন্টের সামনে কথা বলতে পারে, উনি জীবনে শুনেও নাই, দেখেও নাই। মুকাম্মেল সাহেব, কবি মুজাম্মেল হক সাহেব আপনারা জানেন, একজন প্রখ্যাত মানুষ ছিলেন আমাদের দেশের। তো উনি বললেন কেন, উনি বঙ্গবন্ধুর কন্যা, উনাকে ছোট্ট রাঙ্গাইয়া দিয়া, আমি ছোটবেলার থেকে আমি দেখেছি, উনাকে বয়টা বহুবার দেখাইছি, শুক্রবার মারিয়ে ফেলতে চাইছিল। আপনারা তো দেখেছেন যে গ্রেনেড মারছিল কিন্তু, এবং 13টা উনি তো মরে 24 জন, আমাদের নেত্রী বেগম আইবির রহমান 24 জনকে মেরেই ফেলেছে, উনাকে তো মেরে ফেলা হয়েছিল, কিন্তু উনি কি ভয় পাইছে? না। 111-এ উনাকে সরাই দিতে চায় নাই, উনাকে বিদেশে রাখতে চায় নাই, উনি কি থাকছে? আমার সামনে অনেকেই ফোন করছে, আপনি নেত্রী দেশে আসেন না, আপনাকে জেলে মাইরে ফেলবে। উনি এই মাটিতে এরকম মাটির মধ্যে পা দিয়ে বলছে আমি বঙ্গবন্ধুর কন্যা। যারা বলছিল তাদের দমক দিয়ে বলছে আমি বাংলাদেশে যাবো, আমি বাংলাদেশে যাবো পা রেখে, এবং বাংলাদেশে এসে প্লেন থেকে নামে 3 বার লাথি দিয়ে মাটিতে পা রেখে উনি বলেছেন বাংলাদেশে আমি ঢুকলাম। অনেক বড় বড় কর্তা যারা মনে করেন একজন লোকও যাবে না, সেদিন যারা বড় বড়, আমাকেও কয়েকবার ফোন করা হয়েছিল, বয় দেখানো হয়েছিল, তো বলেছিল যে উনি তো আসলে তো বাংলাদেশে কোনো লোক আসবে না, লক্ষ লক্ষ লোক আসছে, উনাকে চক্রাঙ্গায় টাঙ্গায় লাভ নাই, অমুকে ভিসা দিবে কিনা, এখন বাংলাদেশে এই পর্যায়ে নাই, কিন্তু কোথায় ভিসা দিল কোথায় ভিসা দিল না, এইটা কিন্তু এটা শেখ হাসিনার বাংলাদেশ। এই বাংলাদেশ যতদিন উনার হাতে থাকবে পথ হারাবে না বাংলাদেশ, এই বিশ্বাস আস্থা আমাদের আছে। আমরা যারা ওনার কর্মী, আমরা যারা তৃণমূলের কর্মী, আমাদের বিশ্বাস আস্থার জায়গা অটুট। আমরা আমাদের নেত্রী এদেশের মানুষের কল্যাণে, জাতির পিতা বঙ্গবন্ধু একটি দেশ দিয়েছেন, ওনার কন্যা দেশকে অগ্রগতি আজকে একটি হাইটে দিয়ে গেছেন, যেটা বিশ্বে আজকে সমাদৃত। সেই দেশের নাগরিক আমরা। আগামী প্রজন্মের জন্য সিলেট একটি স্মার্ট নগরী গঠন করতে চাই, আপনারা সহযোগিতা করবেন। আগামী প্রজন্মের জন্য আমরা আমাদের যে আগামী যারা আমাদের বাচ্চারা, কিন্তু 1000 বাচ্চারা এখন আউটসোর্সিং করে ডলার ইনকাম করে। এক সময় আমাদের পূর্বপুরুষ যারা, তারা বিদেশে যাইতেন, বিলেতে যাইতেন, কেন? ইকোনমিক রিফিউজি, জাহাজে যাইতেন, অনেকে কিন্তু ডুবে মারাই গিয়েছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনার পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ করে দিয়ে আমাদেরকে যে উপহার দিয়েছেন, 1000 বাচ্চারা এখানে বসে ডলার ইনকাম করে, সিলেটে বসে, শুধু সিলেট নয় গ্রামে বসে করে। আমরা এটাকে 50,000-এ নিয়ে যেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সিলেট সিটিতে যদি নির্বাচিত হতে পারি, আমরা একটা হাব খুলবো, সুযোগ সুবিধা সৃষ্টি করব, পেপারের ব্যবস্থা করার জন্য চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে। তাহলে 50,000 ছেলে মেয়ে এই সিলেটে বসে তারা আউটসোর্সিং করে ডলার ইনকাম করে।
এটা হবে আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখেন জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। উনার যারা আমরা কর্মী, আমরা উনাকে ফলো করেই এগিয়ে যাচ্ছি। উনার চিন্তা চেতনা আগামীর বাংলাদেশ নিয়ে, উনার চিন্তা চেতনা আগামীর স্মার্ট বাংলাদেশ নিয়ে। আমরা চাই, যেহেতু ছোট্ট জায়গায় আমাকে দিয়েছেন স্থানীয় সরকারে, আমি এই সিলেটকে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে সিলেটকে একটি স্মার্ট, সুন্দর, একটি গ্রিন এবং ক্লিন সিটি করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি অনেক কথা বললাম, এগুলো আমার মনের কথা, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি এই কাজগুলো করার জন্য আপনাদের পাশে থেকে আমি সাহায্য সহযোগিতা করব এবং আমার যেখানে যাওয়ার দরকার, যে জায়গায় গিয়ে পায়ে ধরতে হবে, দরে হলেও এগুলো আমরা করতে চাই। কারণ আমরা এই মাটির সন্তান, এখানে জন্মগ্রহণ করেছি। এই মাটির প্রতি আমার 3টি ছেলে লন্ডনে লেখাপড়া করেছে। বড় ছেলে ডাক্তার লেভেলে এই সপ্তাহে আরেকটা চাকরি পেয়েছে, আগে মিনিস্ট্রি অফ এনার্জিতে চাকরি করতো। সেকেন্ড ছেলেটা হাউজিং ইকোনমিক্স এন্ড পলিটিক্সে পাস করে হাউজিং এর চাকরি করে, আবার বিজনেসও করে, অনলাইন বিজনেস। হি ইজ ডুইং ভেরি ওয়েল। তার ছেলেটা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ পাস করছে 26 তারিখ, যদি আল্লাহ তাআলা সবকিছু ঠিকঠাক 26 জুলাইতে তার কনভোকেশন এরোস্পেস ইঞ্জিনিয়ার হচ্ছে। দোয়া করবেন। আমার ওয়াইফ একজন স্বাস্থ্যকর্মী, উনি লন্ডন হসপিটালে হেলথ অ্যাডভোকেট হিসেবে উনি কাজ করেন। তো আমি, আমার 6 ভাই, সবাই বাইরে থাকেন, বাচ্চারাও সব বড় হয়েছে। আমার আম্মা 95 ইয়ার্স ওল্ড, উনি দেশে আসতেছেন কিছুদিনের মধ্যে। আমার আব্বা 8 বছরের বয়সে আমাকে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। আমাদের পরিবার, আমরা সাধারণ পরিবার। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন, আমি বাকি জীবনটা এই সিলেটে থাকি, এই মাটির সন্তান হিসেবে এখানে থেকে, আমি এখানে জন্মগ্রহণ করেছি, এখানে আমি লেখাপড়া করেছি, রাজনীতি শুরু করেছি, আবার এখানে এসে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি সুযোগ করে দিয়েছেন। আমার নেতৃবৃন্দ আছেন, উনারা দিনরাত আমার জন্য পরিশ্রম করছেন। আমি উনাদের যে প্রত্যাশার জায়গা, উনাদের যে চিন্তা চেতনা, এই প্রত্যাশা এবং চিন্তা চেতনা, সততা এবং নিষ্ঠার সাথে বাকি জীবন আমার জীবনের বিনিময় হলেও আমি এখানে কাজ করে যাব এবং আমি এই সিলেট থেকে আর যাব না। আমি যদি ফার্স্ট করি এখানে থাকবো, ফেল করলো এখানে থাকবো। এই মাটিতেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, এই সন্তান হিসেবে এখানে কাজ করতে চাই আপনাদের সবার সাথে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই মেডিকেল ছাত্রলীগের বন্ধুরা, ছাত্রছাত্রীরা আমার জন্য অনেক কষ্ট করতেছেন, নার্স, ডাক্তার যারা পরিচিত সবাই সহযোগিতা করছেন। আমি আপনাদের ঋণ কোনদিন শোধ করতে পারবো না এবং মিডিয়া কর্মীদেরকে সহযোগিতায় আপনারা আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মন্ত্রী। ধন্যবাদ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী ভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব আসাদউদ্দিন আহমদ।